জয় তারা। আজকে বেরিয়ে পড়লাম তারাপীঠ মায়ের কাছে। বাঙালি যেমন ঘোরাঘুরি প্রিয়, তেমন ভগবানের প্রতি ভক্তিও কিন্তু অটুট। তাই আজকে তারাপীঠ চলেছি। শুধু তারাপীঠ নয়, তাছাড়া থাকছে সাধক বামাখ্যাপার বাড়ি এবং তার সমাধিস্থল। তাছাড়াও আজকের ভিডিওতে থাকছে নিতাই বাড়ির ইস্কন মন্দির এবং কঙ্কালীতলা মায়ের মন্দির। তাছাড়া খাওয়া দাওয়া বাদ দিলে তো চলে না, তাই অবশ্যই থাকছে শক্তিগড়ের মিহিদানা, সীতাভোগ এবং স্পেশালি ল্যাংচা। তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং কিভাবে যাবেন, কত খরচ হবে, কোথা থেকে যাওয়া যাবে, সমস্ত তথ্য নিয়ে আসছি আজকের ভিডিওতে। আমরা চলেছি গাড়িতে করে রাস্তা দিয়ে। তবে যারা ট্রেনে যেতে চাইছেন তাতেও কিন্তু অসুবিধা নেই। শিয়ালদহ স্টেশন থেকে সকাল 7:20 মাতারা এক্সপ্রেস রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। মাত্র 105 টাকা টিকিট, 226 কিলোমিটার রাস্তা পাড়ি দেয়। ঠিক দুপুর 12:05 পৌঁছে যায় রামপুরহাট। রামপুরহাট স্টেশনে নেমে স্টেশনের বাইরে থেকেই বিভিন্ন রকম অটো, টোটো, সিএনজি বা এমনি বাস কিন্তু তারাপীঠ মন্দিরের দিকে যাচ্ছে। সুতরাং আপনারা চাইলে যে কেউ চলে আসতে পারেন ট্রেন এবং অটোতে করে। আজ আমাদের যাত্রাপথের প্রথম দর্শনীয় স্থানে চলে এলাম। বর্ধমানের নবাবহাট অঞ্চলে তৈরি 108 শিব মন্দির। এটি 8 চালা আদলে তৈরি করা 108খানা শিব ঠাকুরের মন্দির আছে, চারিদিক ঘোরানো। এই ধরনের মন্দিরগুলো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বহু বড় এরিয়া মিলে 108খানা শিব মন্দির আছে। 1788 সালে মহারানী বিষ্ণুকুমারী দেবী এবং তিলকচন্দ্র বাহাদুর বর্ধমান রয়্যাল ফ্যামিলি থেকে এই মন্দিরটি তৈরি করেন এবং 1965 সালে বিড়লা জনকল্যাণ ট্রাস্ট এই মন্দিরটির তত্ত্বাবধান শুরু করেন। এখানে এরকম ধরনের মেন গেট আছে। তাছাড়া প্রত্যেক মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ আছে। অসাধারণ স্থান। অবশ্যই আপনারা যদি গাড়িতে করে যান তারাপীঠের পথে, এই স্থান দর্শন করে অবশ্যই যাবেন। আবার শুরু করলাম যাত্রা। আমরা সকালবেলা বেরিয়েছি বাড়ি থেকে। তারাপীঠ পৌঁছাতে রাত হয়ে যাবে, অলরেডি সন্ধে হয়ে গেছে। পৌঁছে গেলাম তারাপীঠ মন্দিরের কিছু ছবি তুলে নিলাম এবং রাত্রেবেলা দেখছি এই মন্দির চত্বরে কিন্তু যজ্ঞের আয়োজন চলছে। আর ভিড় তো অসম্ভব ভিড়, কিচ্ছু করার নেই। আমরাও ভিড়ের মধ্যে লাইন দিয়ে দিলাম এবং পুজো দিয়ে দিলাম। আর বেশি কি ভিডিও তুললাম না। সকালবেলা চলে এসেছি মন্দির চত্বরে। সকালবেলা মায়ের দর্শন করলাম, মন্দিরে পুজো দিলাম এবং কিছু ছবি তুলে নিলাম মন্দিরের। দিয়ে আমরা রওনা দিলাম তারাপীঠ থেকে। এবার আমরা যাব নিতাই বাড়ি, অর্থাৎ শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। সেখানে একটি ইস্কন মন্দির আছে, সেই ইস্কন মন্দিরে আজ আমরা যাব। আর এর মধ্যেখানে শ্রী শ্রী সাধক বামাখ্যাপার গ্রামে চলে গেছিলাম। সেখানে আছে তার জন্মস্থান বাড়ি। কিন্তু একাধিক বাড়ি আছে এবং প্রত্যেক বাড়িই দাবি করে যে এইটা তার অরিজিনাল বাড়ি, অর্থাৎ প্রতিটা বাড়ি দাবি করে যে সেইটা অরিজিনাল বাড়ি। কিন্তু আসলে যে কোনটা অরিজিনাল বাড়ি তা বোঝা খুব মুশকিল। তাই সেইখানের ভিডিও আপনাদেরকে আর দেখালাম না। তাই এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মস্থান, নিতাই বাড়ি জায়গার নাম। এবং এখানে একটি ইস্কন মন্দির আছে। চলুন দেখিয়ে দিই সেই অভূতপূর্ণ দৃশ্য। অসম্ভব সুন্দর মন্দির। আপনারা চাইলে কিন্তু এই মন্দিরে দুপুরবেলাতে নিত্যানন্দ প্রভুর প্রসাদ ভোগ গ্রহণ করতে পারেন। অবশ্যই তার টিকিট মূল্য আছে, সেই টিকিট মূল্য যদি দিয়ে আপনারা চান গ্রহণ করতে পারেন। এটি হলো মেন গেট থেকে আমরা প্রবেশ করলাম এবং সামনে এগিয়েই আমরা পেয়ে যাব আমাদের আকাঙ্ক্ষিত ইস্কন মন্দির। সামনেই দেখা যাচ্ছে মন্দির। এই মন্দিরের ভিতরে গাড়ি রাখার জায়গা আছে, কিংবা যারা চান অটো টোটো করেও তারাপীঠ থেকে কিন্তু এইখানে আসতে পারেন। তবে অটো টোটো সাধারণভাবে চলে না, আপনাকে বুকিং করে অর্থাৎ রিজার্ভেশন করে আসতে হবে। এইটা হচ্ছে ইস্কন মন্দিরের গেট এবং এই ভিতরে হচ্ছে পার্কিং এরিয়া বাম সাইডে। আর সামনে অসম্ভব সুন্দর বড় মন্দির, ভেতরে অসম্ভব সুন্দর ভগবানের বিগ্রহ আছে।
প্রভু দর্শন করে এবং ভোগ গ্রহণ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যস্থান একচক্রনগর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় রামপুরহাট শহর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। হিন্দু ঐতিহ্যের মধ্যে মহাকাব্য মহাভারতের যে পঞ্চ পাণ্ডব ছিলেন তাদের নিয়ে বর্ণনা করা আছে এই গ্রাম। মহাভারতে বর্ণিত আছে যে এই একচক্রা নগরের স্থানে ব্রাহ্মণ গৃহে বেদব্যাস এবং মা কুন্তী সাথে পঞ্চ পাণ্ডব এসে ছিলেন। কলিযুগে নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাবের আগে গর্ভমুনি তপস্যা করেছিলেন এই অঞ্চলে এবং চোঙাধারী বাবাজি এখানে গিরিধারীর দর্শনও পেয়েছিলেন। সুতরাং ইতিহাসের দিক থেকে যদি বলি, এই স্থানের কিন্তু ঐতিহাসিক তাৎপর্য অনেক, তাই এই স্থান চাইলে আপনারা দর্শন করতে পারেন। তবে মন্দির চত্বরের ছবি তোলা নিষিদ্ধ, ছবি তোলা যায় না, সেই জন্য আমি আগেই এই ইতিহাস বর্ণনা করে দিলাম। তবে কয়েকটি ছবি আমি তুলেছি, সেই ছবিগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, তো দেখতে থাকুন। মন্দিরের গায়েও কিন্তু শ্বেত পাথরের মধ্যে খোদাই করে বিভিন্ন ইতিহাস লেখা আছে। অসম্ভব সুন্দর কালারফুল জায়গা। পাশে 2 বট গাছ আছে। মানা হয় যে এই বট গাছ শ্রী নিত্যানন্দর আমল থেকে এখনো পর্যন্ত এখানে বিদ্যমান। আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী স্থানের জন্য। আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে কঙ্কালীতলা শ্রী শ্রী কঙ্কালী মায়ের মন্দির। বিভিন্ন রকম মনীষীদের মতে মনে করা হয় 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে একটি জলের কুণ্ড আছে, যেই কুণ্ডে সতী মায়ের কাঁখাল আছে। সতী মায়ের যে টুকরো করা হয়েছিল সেই টুকরোর মধ্যে কাঁখালের টুকরোটি এইখানে পড়েছিল এবং এই জলটা শান্তি জলও বলতে পারেন। এই জলে কিন্তু নামা, হাত ধোয়া, পা ধোয়া, মুখ ধোয়া ইত্যাদি একেবারেই করা যায় না। এখানে সমস্ত ডিটেলস লেখা আছে। এই কুণ্ডের মধ্যেই আছে মায়ের কাঁখাল, এই অংশে মনে করা হয়। এটিও অভূতপূর্ণ একটি স্থান এবং অত্যন্ত আমি রেকমেন্ড করব, যারা চাইছেন ঘুরতে কঙ্কালীতলা মায়ের মন্দির অবশ্যই দর্শন করে যাবেন। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, সুন্দর করে পাথর দিয়ে বাঁধানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে আছে বটগাছ, বটগাছের তলায় শিব ঠাকুরের মূর্তিও আছে। এইটি হলো মেন গেট, এখান থেকে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পরে 2 সাইডেই বটগাছ আছে, ডান দিক এবং বাঁ দিক, এবং সোজা তাকালে আমরা দেখতে পাবো মায়ের মন্দির। মায়ের মন্দিরের শুরুর অংশটা হচ্ছে নাট মন্দির, যেখানে বসে প্রার্থনা পূজা অর্চনা করা যায়, এবং শেষ প্রান্তে হচ্ছে মায়ের গর্ভগৃহ। যেই গর্ভগৃহতে কিন্তু আমরা ভিডিও করিনি, তবে মায়ের ছবি আমি তুলেছি, সেই ছবির মাধ্যমে আপনাদেরকে অবশ্যই দর্শন করার সুযোগ করে দেব। আপনারা যারা আসবেন নিজ চোখে অবশ্যই মাকে দর্শন করে যাবেন। অসম্ভব সুন্দর একটি ঐতিহ্যপূর্ণ স্থান, আমি অবশ্যই রেকমেন্ড করব সবাই যদি এই পথে যান ঘুরে যাবেন। তাছাড়া মন্দির থেকে বেরিয়েই ডান দিকে একটি বড় অঞ্চল বাগান ধরনের আছে, যেখানে বৃক্ষজাতীয় প্রচুর গাছ আছে এবং এই গাছের তলায় বিভিন্ন ধরনের দোকান, এখানকার আঞ্চলিক মানুষের দোকান, মানে হাতে তৈরি জিনিসপত্র, যেমন শাড়ি, সালোয়ার কামিজ, জামা, পাঞ্জাবি ইত্যাদি হাতে তৈরি করা এখানে কিন্তু বিক্রি হয়। তাছাড়া ধরুন কানের দুল, হার, চুড়ি, ক্লিপ ইত্যাদি সাজার জিনিসও পাওয়া যায়। অনেকটা শান্তিনিকেতনের সোনাঝুরি হাটের মতো। এবং সোনাঝুরি হাটের যে বিশেষ আকর্ষণ সাঁওতালি নাচ, তাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে হয়। আপনারা চাইলেই সাঁওতালিদের সঙ্গে নেচে নিজের মনটাকে আনন্দে ভরিয়ে তুলতে পারেন। এখান থেকে আপনার পছন্দসই এবং প্রয়োজনসই জিনিস কিন্তু কিনে নিতে পারেন। এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডক্রাফট বা হ্যান্ডমেড, যা খুশি বলতে পারেন, অর্থাৎ এরা নিজের হাতে তৈরি করে আনে। সাঁওতালিরা মূলত নিজেদের জীবিকা নির্বাহের জন্যেই এই পরিশ্রমগুলো করে থাকেন। তো আপনাদের যদি প্রয়োজন বা পছন্দ হয় অবশ্যই তাদের থেকে কিছু কিনে তাদেরকে হেল্প করবেন।
এবং যেমনটা বলছিলাম, এনারা কিন্তু অসম্ভব সুন্দর পোশাক আশাক পরে থাকেন এবং সুন্দর একটি সুরে নৃত্য করেন। আপনারা চাইলে কিন্তু এনাদের সঙ্গে অবশ্যই নৃত্য করতে পারেন। কঙ্কালীতলা থেকেই তিলক কেটে নিলাম কপালে এবং বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এই সাঁওতালিদের গান শুনে এবং নৃত্য দেখে মন চলে গেল এক আলাদা জায়গায় এবং প্রাণ দুলে উঠল ওদের তালে তালে। আপনাদেরও নিশ্চয়ই একই অনুভূতি। ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করলাম যতটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করা যায়, কিন্তু বাস্তবে এসে দর্শন করার জন্য রেকমেন্ডেশন কিন্তু থাকলো। আপনারা সময় বা সুযোগ পেলে অবশ্যই এই জায়গাগুলো দর্শন করে দেখবেন। আপনার কিন্তু মনে এক আলাদা আনন্দ ফিরে আসবে। আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আমাদের পরবর্তী উদ্দেশ্য শান্তিনিকেতন, সোনাঝুরি হাট এবং অবশ্যই শক্তিগড়ের ল্যাংচা মিহিদানা খাবো। কিন্তু এই ভিডিওটা অধিক লম্বা হয়ে যাওয়ার কারণে আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী অংশগুলো আসছে পরের ভিডিওতে। আশা করব আপনারা এইভাবেই পাশে থাকবেন, সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই আশা নিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পার্টে এবং আসছে আরও নতুন নতুন ভিডিও। অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেল বং যাত্রা।